পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপসকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। দেশটির 3 রাজ্যে অভিযান চালিয়ে আটক করা হয়। শেখ হাসিনার সিগন্যালে পিলখানা হত্যাকাণ্ডের মূল সমন্বয়কারী ছিলেন শেখ ফজলে নূর তাপস। দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। বর্বরতম এই হত্যাকাণ্ডের প্রায় 1.5 দশক পর গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। ভারতকে কৌশলগত সুবিধা দেয়া এবং ক্ষমতা দীর্ঘায়িত করার রাজনৈতিক লক্ষ্য থেকেই পিলখানার নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনার গ্রিন সিগন্যালে পরিকল্পিতভাবে ঘটেছিল এবং এর মূল সমন্বয়কারী ছিলেন তখনকার সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। ঘটনাটিতে সরকার প্রধান থেকে শুরু করে তখনকার সেনা প্রধানেরও দায় ছিল। পিলখানা হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন ফজলে নূর তাপস, আর এর সিগন্যাল দেন শেখ হাসিনা। পিলখানা হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ এর মূল সমন্বয়কারী ছিলেন ফ্যাসিবাদী দলটির তৎকালীন এমপি শেখ ফজলে নূর তাপস। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত ম্যাসাকারটি ছিল পরিকল্পিত ও বর্বরতম হত্যাকাণ্ড। তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সবুজ সংকেত দিয়েছিলেন। তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। ওই ঘটনায় ভারতের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণও পাওয়া গেছে। ঢাকার মাফিয়া ডন সাবেক মেয়র ফজলে নূর তাপস, যার প্রত্যক্ষ মদদেই 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল। কারণ শেখ হাসিনার আদেশেই এই ফজলে নূর তাপস এবং তার গুন্ডা বাহিনীকে সাথে নিয়ে সেদিন সেই পিলখানায় বিদ্রোহের ঘটনা সে ঘটিয়েছিল, যে নির্মম ঘটনা ইতিহাসে খুবই বিরল। কারণ সেদিন এই বিডিআর বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক দেশপ্রেমিক সেনাবাহিনীকে একেবারে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয় এবং নৃশংসভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েও এরপরে এর দায় সম্পূর্ণভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপর সম্পূর্ণভাবে চাপিয়ে দেয়। তবে এবার কিন্তু সেই বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে তদন্তে এবার বেরিয়ে এসেছে থলের বিড়াল, যে আওয়ামী লীগের নির্দেশে এবং ফজলে নূর তাপসের প্রত্যক্ষ মদদেই মূলত সেদিন এই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল। যে কারণে এবার সেই বিডিআর বিদ্রোহের মামলায় ভারতেই ধরা পড়েছে এই সাবেক মেয়র ফজলে নূর তাপস। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার বিডিআর বিদ্রোহের ঘটনায় যে ভারতে ধরা পড়েছে ফজলে নূর তাপস, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে সেদিন বিডিআর বিদ্রোহের ঘটনা কিভাবে ঘটেছিল এবং এর সাথে আরও কারা কারা মূলত জড়িত ছিল, কিভাবে কি হয়েছিল, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ। পিলখানা হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ এর মূল সমন্বয়কারী ছিলেন ফ্যাসিবাদী দলটির তৎকালীন এমপি শেখ ফজলে নূর তাপস। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত ম্যাসাকারটি ছিল পরিকল্পিত ও বর্বরতম হত্যাকাণ্ড। তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সবুজ সংকেত দিয়েছিলেন। তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। ওই ঘটনায় ভারতের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণও পাওয়া গেছে। দেশটির হুমকির কারণে ঘটনার পর পিলখানায় অভিযান পরিচালনা করা যায়নি। জেনারেল মঈন তার সাক্ষ্যে অভিযান চালাতে গেলে ভারত বাংলাদেশের উপর হামলা চালাবে বলে উল্লেখ করেছেন। পিলখানা ট্র্যাজেডি তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্য যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দিয়েছেন। বিডিআর বিদ্রোহের পরিকল্পনাটি দীর্ঘমেয়াদী উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, 1/11 এর সময়কালে বিডিআর এর ডাল ভাত কর্মসূচিতে সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর জওয়ানদের ক্ষোভ, প্রেষণে সেনা কর্মকর্তাদের বিডিআর এর দায়িত্ব পালনে বিরোধিতা, বিভিন্ন বিষয় নিয়ে বাহিনীর অভ্যন্তরীণ বিরোধে ওই বিদ্রোহ হয়। এর সঙ্গে প্রতিবেশী দেশের ইন্ধন ছিল বলেও প্রতিবেদনে উঠে এসেছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায়
বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা নিহত হন। ওই ঘটনায় 2টি মামলায় বিডিআর সদস্যদের সাজা হলেও নেপথ্যের নায়করা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এসব রহস্য উদ্ঘাটন ও দোষীদের চিহ্নিত করতে এই তদন্ত কমিশন গঠন করা হয়। তদন্তে বিডিআর হত্যাকাণ্ডের বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, তারা এই ঘটনার কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষা করতে আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা 20 থেকে 25 জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে 2 শতাধিক মানুষ ছিল। পুরো বিষয়টি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও ছিল। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা। এই ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকাও ছিল অপেশাদার। জাহাঙ্গীর কবির বলেন, ওই হত্যাকাণ্ডের সময় যমুনায় যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করেছেন তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি। কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা ন্যায় বিচার পায়। প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের নেতৃত্বে প্যারালাল সেনা কমান্ড তৈরি করেছিলেন সাবেক ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে তারেক সিদ্দিক ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার জন্য সব ধরনের তৎপরতা চালায়। ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় বেশ কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে, কিন্তু তাদের বের হয়ে যাওয়ার কোনো রেকর্ড পাওয়া যায়নি। দুবাইয়ে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে এদের পার করে দেয়া হয় বলে জানা যায়। তবে তারেক সিদ্দিকীর ওই প্যারালাল কমান্ডের চাপে ওই সময় 2টি কমিটি গঠিত হলেও সিভিল এভিয়েশনের কেউ এ নিয়ে মুখ খোলেনি বা অফ রেকর্ডের ওই ফ্লাইটের অপারেশনকে বাধা দিতে পারেনি। একইভাবে আরো কিছু ভারতীয় নাগরিকের চলে যাওয়ার রেকর্ড আছে, তবে ঢোকার রেকর্ড নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সন্ধ্যার ব্রিফিং এ আরো জানানো হয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ওয়ারেসাত হোসেন বেলাল, মির্জা আজম, আসাদুজ্জামান নূর ও শেখ ফজলুল করিম সেলিম সাবেক বিডিআর সদস্য তোরাব আলী ও তার ছেলে লেদার লিটন বিডিআর হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। ঘটনার সময় আওয়ামী লীগ ও যুবলীগ একাধিকবার অল্প লোকের মিছিল নিয়ে বিডিআর প্রেমিসিসে ঢুকেছে, কিন্তু বড় মিছিল নিয়ে বের হয়ে এসেছে। প্রকৃত অপরাধী বিডিআর সদস্যদের এভাবেই বের করে এনেছে তারা। এ কারণে আওয়ামী লীগের বিচারও দাবি করেছে কমিশন। প্রতিবেদনে বলা হয়, প্রথম আলো ও ডেইলি স্টার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জঙ্গি তত্ত্ব আবিষ্কার করেছিল। সাংবাদিক মুন্নি সাহা, জয়ী মামুন ও মঞ্জুরুল আহসান বুলবুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদধারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর তদন্ত কমিটি গঠন করার বিষয়টিও প্রতিবেদনে স্থান পায় এবং চূড়ান্ত পর্যায়ে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল সেখানে প্রকৃত তথ্য তুলে ধরতে তার ব্যর্থতার বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের জন্য 36 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। মোট 247 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এর মধ্যে 14 জন শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তি 10 জন, অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা, অসামরিক কর্মকর্তা 4 জন, পুলিশ কর্মকর্তা 22 জন, বেসামরিক ব্যক্তি 9 জন, সাবেক ও বর্তমান বিজিবি সদস্য 22 জন, হত্যাকাণ্ডে কারাগারে আটক 26 জন ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। এছাড়া 130 সামরিক কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়। তার মধ্যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও রয়েছেন। বর্তমান সেনাপ্রধান তখন 46 ব্রিগেডে কর্মরত ছিলেন। ঘটনার তদন্তে ভিডিও রেকর্ডিং 600 ঘন্টা, বিভিন্ন ধরনের ছবি 800টি, খবরের কাগজে প্রকাশিত সংবাদ 215টি, চিঠি আদান প্রদান 905টি, সেনাবাহিনী পরিচালিত তদন্ত আদালতের প্রতিবেদন, তৎকালীন জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদন, তৎকালীন বিডিআর এর তদন্ত কমিটির প্রতিবেদন সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। সাক্ষ্যতে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে তদন্ত কমিশন জানতে চায় তৎকালীন সেনাপ্রধান কেন সেনা অভিযান চালাননি। জবাবে তারা বলেন, সেনাপ্রধান মঈন ইউ আহমেদ তাদের বলেছিলেন
পিলখানায় সেনাবাহিনী মুভ করলে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের উপর অ্যাটাক করবে। জানা গেছে বর্তমান তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ না করার একটি চাপ ছিল, তবে প্রতিবেদন প্রকাশে কমিশন তার অবস্থানে অনড় ছিল। রিপোর্ট প্রকাশ না করা হলে কয়েকজন সদস্য নোট অফ ডিসেন্ট দেবেন বলেও জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের সদস্য মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার অবসরপ্রাপ্ত, ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বীর প্রতীক অবসরপ্রাপ্ত, যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ অবসরপ্রাপ্ত, ডিআইজি অবসরপ্রাপ্ত ডক্টর এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। এই বিডিআর কার্নেসটা কেন হলো এর অনেকগুলো কারণ, এক কথা বলা যাবে না, এটা অনেকগুলো কারণ আছে। এক হলো যে বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা, তারপরে বিডিআর শপ তৈরি করা হয়েছিল, সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআরের, এটার সঙ্গে এটা যায় না। তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না, সেটা একটা ছিল। আর বিডিআরের মধ্যেই অনেক রকমের টানাপোড়েন ছিল যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি। এরকম অনেক কারণ ছিল যেগুলোর কারণের জন্য এই বিডিআর কার্নেসটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন, সেটা আগামী উত্তরটা আমি দিয়ে দেই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল। আমরা খুব বিশদভাবে এটা তদন্ত করেছি, গুম করা হয়নি। ডিজিএফআইতে নিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিভিন্ন জায়গায় তাদেরকে করা হয়েছে। অ্যাড্রেস করেছি এটা এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করেছি। 2009 সালে বাংলাদেশে যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল, সেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটার পরে কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল যে এই যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় মূলত সেখানে যে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করে ফেলা হয়েছে। তো এই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে কারা শেষ করেছে, কিভাবে শেষ করেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা চলেছে এবং সে সময়ের কিছু ভিডিও ফুটেজ বা অডিও ফুটেজের মাধ্যমেও কিন্তু দেখা গেছে যে ভারতীয় পুলিশ বা ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা বাংলাদেশে সেদিন সেখানে উপস্থিত ছিল এবং তাদের হিন্দি কথা যেটা রেকর্ড হয়েছে এটা স্পষ্টভাবে শোনা গিয়েছিল। এবং সেদিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মূলত এই যে আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ছিল ফজলে নূর তাপস, তো তার নেতৃত্বে এবং তার প্রত্যক্ষ মদদেই তার যে গুন্ডা বাহিনী তাদেরকে সাথে নিয়ে এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আদেশেই মূলত এই ঘটনা ঘটিয়েছিল, যেটা এখন এই স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমেই কিন্তু বেরিয়ে এসেছে যে মূলত সেদিন 2009 সালে যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল সেই ঘটনা মূলত ঘটিয়েছিল আওয়ামী লীগের ইন্ধনেই এবং আওয়ামী লীগের নেতৃত্বে, অথচ আওয়ামী লীগ এবং ভারত এর সাথে সরাসরিভাবে জড়িত ছিল এবং তারা এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে এরপরে তারা এর দায় সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে চাপিয়ে দিয়েছিল। যে বিষয়টা কিন্তু এখন প্রমাণ সহকারে এই অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস তিনি যখন একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দিয়েছেন এবং এই তদন্ত কমিশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে তদন্ত করা হয়েছে যে মূলত সেদিন কি ঘটনা ঘটেছিল এবং এর সাথে মূলত কারা কারা জড়িত ছিল এবং কিভাবে সেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল। তো এই তদন্ত কমিশনের মাধ্যমেই কিন্তু এখন মুখোশ উন্মোচন হয়েছে। তো যে কারণে কিন্তু এদেশের মানুষের এখন দাবি একটাই যে এই ফজলে নূর তাপসকে দ্রুত গ্রেফতার করে যেভাবে হোক বাংলাদেশে ফিরিয়ে এনে এরপরে তাকে বিচারের মুখোমুখি করতে হবে।
কারণ বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক পুলিশ সদস্যকে বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক সেনা কর্মকর্তাদেরকে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের সেনাবাহিনীর যেই শক্তি সেটাকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ দেশপ্রেমিক সেনাবাহিনী যারাই মূলত তখন মানে হক কথা সত্য কথা বলেছিল এবং যারাই মূলত তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, সেই সমস্ত দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যদেরকে কিন্তু নির্মমভাবে শেষ করে ফেলা হয়েছিল। তো যাই হোক দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।